তিনটা যেটা সেটা হচ্ছে তার ওয়ার্কিং প্রিন্সিপালের উপর, অর্থাৎ এটা সঙ্গে সঙ্গে ট্রিপ করবে নাকি ডিলে হবে, ওই জন্য আমরা ওখানে কিছু ডিজাইনে কিছু ডিলে কম্পোনেন্ট লাগিয়ে দিচ্ছি। দেখেছি যেমন ড্যাশবোর্ড বা টাইপের জিনিস দিয়ে দিলে আর কোনো কিছু লাগানো না থাকলে সঙ্গে সঙ্গে করবে। এটা মেইনলি ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন আর ইন্ডাকশন এই প্রিন্সিপালে কাজ করে। কিন্তু ফাংশনাল গুলি হচ্ছে ফাংশন ফাংশন মানে একটা সুনির্দিষ্ট তার একটা অবজেক্টিভ থাকবে, সেই অবজেক্টিভটা সে আসলে এখানে টার্গেটে রেখে অবজেক্টিভটাকে এই লক্ষ্যে এইম বা টার্গেট রেখে সে কাজটা করবে। এই কাজ করার জন্যই এটাকে আমরা বলতেছি ফাংশনাল রিলে। দ্যাট ইজ যেগুলি ওই তিন টাইপের ছিল, ইনস্ট্যান্টেনিয়াস, ইনভার্স আর হচ্ছে ডিলে, এই এইগুলি তো থাকছেই। মানে ওই ওই যেমন সার্কিট ব্রেকার ক্লাসিফিকেশন করার সময় ভোল্টেজের উপর, কারেন্টের উপর, আউটডোর ইনডোরের উপর নানাভাবে আমরা ভাগ করেছি, সেরকম এখানে যে এখন নতুন যে রিলেগুলি আসবে এগুলি আগের টাইপগুলির মধ্যেও পড়তে পারে, সেটার সাথে যাতে কোনো কনফিউশন না থাকে, কারণ এখনকার ক্লাসগুলি হচ্ছে তার ফাংশনালিটি নিয়ে। ওকে, তো আমাদের সর্বপ্রথম দুটো ভাগ ছিল, একটা হলো অ্যাট্রাকশন টাইপ আর একটা হলো ইন্ডাকশন টাইপ। অ্যাট্রাকশন টাইপ, ইন্ডাকশন টাইপ এই দুইগুলিকেই কিন্তু আবার টাইমের ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্টেনিয়াস, ইনভার্স এভাবে ভাগ করেছি। আর এখন যখন আমরা এটার ফাংশনালিটি থেকে ভাগ করব, এখন ভাগগুলি হবে, একটা হচ্ছে তার ওভার কারেন্ট রিলে, একইভাবে একটা ওভার ভোল্টেজ রিলে হতে পারে, ওভার কারেন্ট ভোল্টেজ। এগুলির নামকরণের উদ্দেশ্য হচ্ছে যে একটা সুনির্দিষ্ট কারেন্টের চেয়ে বেশি কারেন্ট গেলে অথবা সুনির্দিষ্ট ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ গেলে সে অপারেট করে। তো ইট ইজ ওভার কারেন্ট আর ওভার ভোল্টেজ রিলে। আর তার প্রিন্সিপাল যদি অ্যাট্রাকশন না হয়, ইন্ডাকশন টাইপ হয়, তাহলে সেই ইন্ডাকশন টাইপ রিলে, এই আর কি। তো এইভাবে রিলেকে আবার 5 ভাগে ভাগ করা যায়, যদিও প্রত্যেক ভাগের মধ্যে আবার ছোট ছোট অনেক টাইপ আছে। তো সব টাইপ গুলি হয়তো আমরা অত ডিটেলে যেতেও পারবো না। তো এখানে প্রথম দিয়ে শুরু করি, এটা হচ্ছে ইন্ডাকশন টাইপ ওভার কারেন্ট রিলে। দ্যাট ইজ যখন অ্যাট্রাকশন টাইপ ছিল তখন আমাদের অ্যাট্রাকশন টাইপ রিলেতে চুম্বকের মতো কাজ করে, একটা কয়েল থাকবে, একটা ইন্ডাকশন বা ইলেকট্রোম্যাগনেট তৈরি করবে, আর তার থেকে অন্য যেটাকে অ্যাট্রাকশন করবে সেটা কিন্তু ম্যাগনেট হতেও পারে, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হলেও হবে। এই অ্যাট্রাকশনে এই ছিল প্রিন্সিপাল, একটা চুম্বক, ইলেকট্রিক চুম্বক, আর অন্যটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অথবা ম্যাগনেট। আর ইন্ডাকশন টাইপের দুটোই আমার কয়েল হওয়া লাগবে, এই হচ্ছে ফারাক। নাহলে ইন্ডাকশন প্রিন্সিপাল কাজ করবে না। তো ইন্ডাকশন টাইপের মধ্যে ওভার কারেন্ট হলে ওভার কারেন্ট, ওভার ভোল্টেজও হতে পারে। তারপরে হচ্ছে সেকেন্ড টাইপ হচ্ছে রিভার্স পাওয়ার রিলে, এটাকে অনেক সময় ডিরেকশনাল রিলে বলে। এই ডি গুলি যেন ক্যান্টাম লাগিয়ে না দেয়, ডিস্টেন্স রিলে আছে, ডিফারেন্সিয়াল রিলে আছে। আবার বলছি 2 নাম্বার যেটা ইন্ডাকশন টাইপ রিভার্স পাওয়ার, এই রিভার্স পাওয়ার অনেক সময় ডিরেকশনাল রিলেও বলে। তারপর আছে ডিস্টেন্স রিলে, ডিফারেন্সিয়াল রিলে, এবং সর্বশেষ ট্রান্সলে স্কিম। আচ্ছা, তো এইখানে আমরা এই চারটা মোটামুটি তাদের পারপাস কিছুটা বুঝতে পারছি। যে একটা বললাম যে ইন্ডাকশন প্রিন্সিপালে কাজ করে, দেখি ইন্ডাকশন টাইপ ওভার কারেন্ট প্রোটেকশন দেয়, সেজন্য তার নাম ওভার কারেন্ট। একইভাবে ওভার ভোল্টেজও কিন্তু হতে পারে। আর ইন্ডাকশন টাইপ রিভার্স পাওয়ার রিলেটা হচ্ছে ডিরেকশনাল। তারপরে ডিস্টেন্স রিলে যেটা, এটা হচ্ছে আসলে ইম্পিডেন্স টাইপ। ডিফারেন্সিয়াল রিলে যেটা, এটা হচ্ছে একাধিক কয়েলের মধ্যে কারেন্ট বা ভোল্টেজ বিয়োগ হবে, সেন্সিটিভিটি বাড়বে। আর সর্বশেষ যেটা ট্রান্সলে স্কিম, ট্রান্সলে স্কিমটা একটু জটিল। এখানে
ট্রান্সলে শব্দটা এসছে ট্রান্সফরমারের ট্রান্স এবং রিলের লে থেকে। তো ওই রিলের মধ্যে যে কয়েল হিসাবে যে ট্রান্সফরমার ইউজ করা হয়, ওই ট্রান্সফরমারটারই আর একটা পারপাস রিলে হিসাবে কাজ করা, সেজন্য এটার নাম ট্রান্সলে। যদিও ছোট ট্রান্সফরমার, মূল পাওয়ার ট্রান্সফরমার বা প্রোটেক্টিভ ট্রান্সফরমার না। তাহলে আমরা এখন এটার একটু ডিটেলে চলে যাই। ইন্ডাকশন টাইপ ওভার কারেন্ট রিলে এইখানে বলে দিচ্ছি কিন্তু নন ডিরেকশনাল। এইখানে আমি আবার যাই, সেকেন্ড যেটা ওভার ইন্ডাকশন টাইপ রিভার্স পাওয়ার, এটা কিন্তু আবার ডিরেকশনাল। সেই জন্য এটাকে আমরা একটু সাবধানে যাই যে এটা কিন্তু নন ডিরেকশনাল। তো ডিরেকশনাল নন ডিরেকশনাল বিষয়গুলি কোথেকে আসতেছে এটা আমি ফিগারে দেখাবো। যে ইন্ডাকশন টাইপ ওভার কারেন্ট রিলে যেটা, এটা নন ডিরেকশনাল। তাহলে আমরা একটু নন ডিরেকশনাল রিলেটা একটা ছবিতে চলে যাই, এখানে যাই। তো এইখানে আমাদের এই কানেকশনটা না বুঝলে, রিলের কানেকশন বোঝা খুব জরুরি, কারণ তাহলে নিজেদের একটা রিলে দেখলে সেখানে কানেকশনটা দেওয়াও সহজ হয়, আবার তার ওয়ার্কিং প্রিন্সিপাল বা অপারেশনটাও বুঝতে সহজ হয় আর কি। তাহলে এখানে আমরা শুরু করি প্রথম এই লাল ডিস্কটা দিয়ে। এই যে লাল যে ডিস্ক আছে এটা দিয়ে আমরা শুরু করি। এটা একটা চাকরি, এটা ঘুরে এনার্জি মিটারের মতো এই 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 জিনিসটা ঘুরে। তো এখন এই জিনিসটা কার কার প্রভাবে ঘুরে দেখি। প্রথমত আমরা রিলে তে পাওয়ার আসার জন্য আমরা মূল সার্কিট থেকে, অর্থাৎ পাওয়ার নেটওয়ার্ক থেকে সিটির সাহায্যে একটা কারেন্টকে কমিয়ে আমরা এখানে নিয়ে আসি। এই জন্য এখানে লেখা ফ্রম সিটি। তাহলে মূল নেটওয়ার্কটা এখানে দেখানো নাই। আমরা ধরে নিলাম মূল নেটওয়ার্কে 2000 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। আমরা এটা ধরে নিলাম যে মূল নেটওয়ার্কে 2000 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। তো এখন 2000 অ্যাম্পিয়ার কারেন্ট তো আমরা না এটা মাপতে পারবো, না আমরা এটাকে দিয়ে আমরা কোনো প্রোটেকশন পাবো। তো মাপতে গেলে অর্থাৎ মেজারমেন্ট, অথবা প্রোটেকশনে গেলে অর্থাৎ আহ যেটা আমরা বলতেছি যে ব্রেকার। তো রিলের মাধ্যমে এই কাজটা ব্রেকারকে অ্যাক্টিভেট করতে চাইলে আমাদের কিন্তু বোথ ক্ষেত্রে মেজারমেন্ট অথবা প্রোটেকশন বোথ ক্ষেত্রে আমাদের ওই লাইনের যে 2000 অ্যাম্পিয়ার কারেন্ট তাকে স্টেপ ডাউন করে সিটিতে নিয়ে আসতে হবে। তো সেই জন্য এই যে এই লাইনটাই আমি দেখাচ্ছি, এই লাইনটা এখান দিয়ে গিয়ে এই যে এখানে আছে, এই যে এখানে, তারপরে এই ডটেড লাইন দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, তারপরে এইখান থেকে যে কোনো একটার মধ্যে দিয়ে এটার মধ্যে দিয়ে আবার সিটিতে ব্যাক করতেছে। তাহলে একটা ক্লোজ সার্কিট হলো। আমি আবার দেখাই, এই পথে যে এখান দিয়ে পেঁচানোর পরে এখান থেকে এই পথে এটার মধ্যে যে কোনো একটা দিয়ে ব্যাক করে এদিকে চলে আসতেছে। এটা হলো সিটি। তাহলে বললাম যে 2000 অ্যাম্পিয়ার কারেন্ট হয়তো আছে। 2000 অ্যাম্পিয়ার কারেন্টকে ধরে নিলাম যে 2000 থেকে আমরা 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি বা 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি। সাধারণ প্র্যাকটিসের কথা তো বললাম, প্রোটেকশনের ক্ষেত্রে 1 অ্যাম্পিয়ার হয় আর মেজারমেন্টের ক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার হয়। এটা সাধারণ নিয়ম। তো আমরা ধরে নিই যে 1 বা 5 অ্যাম্পিয়ার কারেন্ট মূল লাইন থেকে কারেন্ট ট্রান্সফারের মাধ্যমে এই কয়েলে আসছে। এই যে এটা এবং এটা, এই কয়েলের মধ্যে আসছে আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্ট। সেই জন্য এটাকে আমরা বলতেছি যে আমাদের এই যে ডিস্ক সিস্টেম, এই ডিস্ক সিস্টেমটা কাজ করে ইন্ডাকশন প্রিন্সিপালে। সেজন্য এটার নাম হচ্ছে ইন্ডাকশন টাইপ ওভার কারেন্ট রিলে। ওকে, তো কিভাবে কাজ করে দেখাই। যে এখান দিয়ে এসে এখানে আমরা বলতেছি প্রাইমারি ওয়াইন্ডিং, আমরা এখানে যেন গোলমাল না করে ফেলি। তাদের কাছে গোলমাল হবে, তাদের কিন্তু এই যে আমি যে একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, এই ডেসক্রিপশনটা পড়লে বোঝা যাবে। কিন্তু পড়লেও আমি তো সহজ বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি, এত সহজ তো আর হবে না।
সেটা বলি যে এই ডিস্কটা যে ঘুরবে, এই ডিস্কটা দুইটা ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে ঘুরে। একটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই যে এখানে পেঁচিয়েছি সেজন্য এটার নাম প্রাইমারি। আর একটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই যে এইখানে একটা একটা ওই যে প্যাচ দেওয়া আছে, এই যে এটা, কিন্তু প্যাচটা ওখানে থামে নাই, ওই ওই প্যাচের পরে ওইটা চলে আসছে, এসে ডিস্কের নিচের অংশটাকে আবার পেঁচিয়েছে। তো যেই জিনিসের সাবধান থাকতে হবে যে এইখানে প্রাইমারি সেকেন্ডারি বলতে আমাদের পাওয়ার সিস্টেমের ট্রান্সফরমারের প্রাইমারি সেকেন্ডারি বোঝাচ্ছে না, ইভেন কারেন্ট ট্রান্সফরমার বা সিটি প্রাইমারি সেকেন্ডারি বোঝাচ্ছে না। তো গোলমাল যাতে না হয়ে যায়, কারণ এখানে আমি যে কয়েল দেখতেছি এটা অলওয়েজ এটা সেকেন্ডারি অফ দ্য সিটি, এসব গোলমাল যাতে না হয়। কারণ সিটির প্রাইমারিতে তো কারেন্ট অনেক বেশি, 2000 এম্পিয়ার বললাম। তো এখন সিটির সেকেন্ডারি, তার মানে সিটির সেকেন্ডারি যেখানে কারেন্ট আছে 1 এম্পিয়ারের মতো বা 5 এম্পিয়ারের মতো, সেই সেকেন্ডারিটা আমার এই ডিস্ক ঘোরানোর সিস্টেমের প্রাইমারির সাথে লাগাই দিব। বোঝা গেল কিনা যে সিটির সেকেন্ডারি ডিস্ক সিস্টেমের প্রাইমারিতে লাগিয়ে দিব, সেই জন্য দিস ইজ প্রাইমারি। প্রাইমারি এখানে লেখা উচিত ছিল যে প্রাইমারি উইন্ডিং অফ দ্য ডিস্ক রোটেশন সিস্টেম। এই যে এই ডিস্কটা ঘোরাচ্ছে, এটা রোটেশন সিস্টেমের এখানে প্রাইমারিতে আমরা দিব, কার? সিটির সেকেন্ডারি দিয়ে দিব। বাস দেওয়ার পরে সিটিটা ক্লোজ হবে কিভাবে? এই লিংকের মধ্যে দিয়ে। এটাকে আমরা আমি জানি যে কি বলি আমরা এখানে, একটা ব্রিজ বলি এটাকে, তাই না? এখানে অনেকগুলি প্লাগ আছে। তারপরে এইখান দিয়ে যে এখান দিয়ে এখানে ব্যাক করবে। তাহলে এখন এখানে যে 7টা কানেকশন দেখা যাচ্ছে, এই 7টা কানেকশন একবারে কিন্তু অন থাকে না। যেটা যেটা সিলেক্ট করে দিব, এই যে এখানে এখানে একটা গোল চিহ্ন সিলেক্ট করলে এই 1 নাম্বারটা সিলেক্ট হলো, এখানে গোল চিহ্ন সিলেক্ট করলে 7 নাম্বারটা সিলেক্ট হলো। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে যে এইখানে সিটি সেকেন্ডারিতে যে কারেন্ট আসবে সেটা তো মূল সার্কিটের কারেন্টের একটা রেশিও চলে আসবে, কিন্তু এইটার থেকে কত ফোর্স আমি ক্রিয়েট করাবো, ওই সেম কারেন্টে কত ফোর্স আমি ক্রিয়েট করাবো, সেম কারেন্টে ভিন্ন ভিন্ন ফোর্স ক্রিয়েট হতে পারে। এখন তোমাদের কাছে শুনলে অবাক লাগবে যে সেম কারেন্টে কিভাবে ভিন্ন ভিন্ন ফোর্স ক্রিয়েট করবে। এই জন্য করবে যে এইখানে আবার অনেকগুলি ট্যাপিং আছে, সেই জন্য করবে। যদি এই ট্যাপিং গুলি আমরা না রাখতাম, এই ট্যাপিং গুলি আমরা না রাখতাম, তাহলে যেটা হতো যে যা কারেন্ট দিয়েছি দিয়েছি ওই একটা ক্ষেত্রেই শুধু ওটার ওভার কারেন্ট হতো। আমি একটু প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে একটা সিটিতে এই সেকেন্ডারিতে 5 এম্পিয়ার থাকলেও আমি এইখানে এই 1 থেকে 7-এর মধ্যে সিলেক্ট করে করে এখানে 100 এম্পিয়ার, 200 এম্পিয়ার, 500 এম্পিয়ার, বিভিন্ন এম্পিয়ারে আমি সার্কিটটাকে সেটিং করতে পারি। এটা বোঝা গেল কিনা? এই 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 সেটিং এর মাধ্যমে যে কোনো সংখ্যক কারেন্টে, কারণ সমস্ত সিটিগুলির এই সেকেন্ডারি একই কারেন্ট থাকে, তাহলে আমরা যদি ওই সিটির সেকেন্ডারি দিয়ে প্রোটেকশন দেই, তাই তো দিবই, সেটাই নিয়ম। তাইলে সারা দুনিয়ার সব সিস্টেম একই কারেন্টে সেট হবে, তাহলে আমি ওভার কারেন্ট প্রোটেকশন কিভাবে দিব? ওভার কারেন্ট প্রোটেকশন মানে তো এই যে আমি একটা ফিডারে বেছে নিলাম যে আচ্ছা 200 এম্পিয়ারে আমি ফিডারটাকে সেট করলাম, এখানে 220 এম্পিয়ার 30 এম্পিয়ার হলে এটা ট্রিপ করুক, আমি এটা চাই। এখন 220-30 কিভাবে দিব? এই যে এগুলি দিয়ে দিব, এগুলি দিয়ে 220 হয়তো দেখা যাবে যে এই সেটিংটা দিলে, ওই যে মনে আছে কিনা কালকে আগের ক্লাসে দেখানো হয়েছিল, এটা 5% থেকে 200% পর্যন্ত এই সেটিং গুলি থাকে, 25% করে ইনক্রিজ করে করে হয়। সেটা নিশ্চয়ই খেয়াল আছে, ওইরকম আর কি। তার মানে এইটা আসলে আমাদেরকে অপশন দেয় যে আমার লাইনের কারেন্ট আমি কত সেট করব। হাউএভার লাইনের কারেন্ট কিন্তু স্টেপ ডাউন হয়ে এখানে কিন্তু 5-এর ঘরে নেমে আসছে, কিন্তু আরেকটা মাল্টিপ্লায়ার দিয়ে ওটাকে আমরা সেট করি। যাই হোক, বোঝা গেছে যে লাইনের কারেন্ট এটার মধ্যে দিয়ে কমে আসলো, তারপর এখানে এসে আবার আমার ইচ্ছা মতো বাড়াবো, বাড়িয়ে মানে বাড়াবে যে কোনো একটা জায়গায় সেট করে রাখবো, তারপর এটা ব্যাক করে দিব। তো এই যে যে 7টা এক্সাম্পল দিলাম, এর উপর ডিপেন্ড করে আমি আমার আমার সার্কিটের প্রয়োজনীয় কারেন্টটা এখান থেকে আমি চুজ করে নিতে পারি। সেটা হতে পারে যে 150 এম্পিয়ারে বা 200 এম্পিয়ারে আমি সেট করলাম। তো সেই 150 বা 200 এম্পিয়ারে এর বেশি গেলে তখন এটা উভয় কারেন্ট প্রোটেকশন পাবে, তার নিচের কারেন্ট গেলে আর প্রোটেকশন পাবে না। নিচের কারেন্ট গেলে মনে করবে যে এটা ঠিক আছে, এটা সেফ। ওকে, তাহলে এখন আসি কাজ করে কিভাবে দেখি। এই যে যে
সিটি সেকেন্ডারি এটাকে বলতেছি ডিস সিস্টেমের প্রাইমারি, সেটা এখান দিয়ে প্যাচ দিয়ে এই যে চলে গেছে। তাহলে ওখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর সেকেন্ডারি ওয়াইন্ডিং অফ কি, দিস ইজ ডিফারেন্ট ওয়াইন্ডিং, মনে রাখতে হবে। সেকেন্ডারি ওয়াইন্ডিং মানে ডিফারেন্ট ওয়াইন্ডিং, ইট ইজ নট রিলেটেড টু লাইন কারেন্ট অর সামথিং লাইক দিস, কিছুর সাথে ওটা সম্পর্ক নেই। এটা হচ্ছে কি, এই যে এখানে জাস্ট একটা প্যাচ দিয়েছি, তারপর সেটাকে এনে ডেস্কের নিচের একটা ওই যে অশ্বক্ষুর চুম্বকের মতো এটার সাথে লাগিয়ে তারপরে এটাকে ঘুরিয়ে নিয়ে ওই যে ওটার সাথে লাগিয়ে দিচ্ছি। তার মানে আমরা যদি চিন্তা করি যে এই সিস্টেমের কারেন্টটা যে আসলো, এসে এখানে যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার পর এইটা, এখানে তিনটা লিম্ব আছে কিন্তু, এই যে বাইরের একটা, আর এই যে ভিতরে, বাইরে আর একটা, দুটো, আর এই যে ভিতরে একটা। তাহলে আমাদের নিশ্চয়ই এতটুকু এখন ধারণা আছে যে এইভাবে কয়েল পেঁচিয়ে রাখলে এই লিম্বের মধ্যে একটা এখানে ম্যাগনেটিক ফোর্স তৈরি হয়। ওই ম্যাগনেটিক ফোর্স করবে কি, এটার মধ্যে ইন্ডাকশন ঘটাবে, এই জন্য এটার নাম হচ্ছে ইন্ডাকশন টাইপ, ইন্ডাকশন ঘটাবে। ওখানে ইন্ডাকশন ঘটিয়ে ও আসলে কি করবে, এটার মধ্যে যে ফ্লাক্স যাচ্ছিল সেই ফ্লাক্সের ডিরেকশন তো আমরা এই যে এখানে প্যাচটা দিয়ে ঠিক করে দিয়েছি, কারণ এই প্যাচটা উল্টাই দিলে ডিরেকশন উল্টা দিকে দিবে। কিন্তু ওই কয়েলকে আমি ছাড়তেছি না, কয়েলকে আবার আমি এইদিকে পেঁচিয়ে রাখতেছি। পেঁচিয়ে রাখার পরে অতঃপর সেইটা দিয়ে আমি একটা কন্ডিশন তৈরি করে রাখতেছি। স্টেডি কন্ডিশন কি, সেটা হচ্ছে যে যতক্ষণ লাইনে একই কারেন্ট থাকবে বা কাছাকাছি কারেন্ট থাকবে বা ওই প্লাগ সেটিং যেটা করেছি তার চেয়ে নিচের কারেন্ট থাকবে, ততক্ষণ এইভাবে সাধারণ গতিতে ঘুরতে থাকবে। কিন্তু যেই কিনা কারেন্ট হচ্ছে বেশি হয়ে যাবে, যেই প্রোটেকশন আমরা চাচ্ছি তার চেয়ে বেশি, তাহলে এখানে তখন ম্যাগনেটিক ফোর্স বেশি তৈরি হবে বিকজ অফ বেশি কারেন্ট। এটা তৈরি হলে ও করবে কি, ওর সাথে এখানে ইন্ডাকশনও বেশি হবে এবং সেম জিনিসটা কিন্তু এই যে এখানে পেঁচানো আছে। সো এইটার ইন্টারাকশন আরো অনেক বেশি হবে, মানে আগে যেভাবে ঘুরতেছিল তার চেয়ে অনেক বেশি জোরে ঘুরবে। ঘুরে ও করবে কি, নতুন একটা কানেকশন, দ্যাট ইজ এই যে এটা থ্রি সার্কিটের, এই যে এটা এবং এই যে এটা এই যে এখানে এতক্ষণ খোলা ছিল, তখন করবে কি, এটা ধাক্কা দিয়ে এই জিনিসটা এখানে লাগাই দিবে। নর্মাল অবস্থায় কিন্তু সে এটা করতেছিল না, সবসময় একটা গ্যাপ মেনটেন করে চলতেছিল। যেই কিনা এখানে লাগাই দিবে, একটু দেখো তখন কি হচ্ছে, এই যে এই দণ্ডটা এটাকে লাগিয়ে দিলে এই যে এই কয়েল এটা আসলে শর্ট হয়ে যাবে। তার মানে আউটার একটা সার্কিট সেটা চলে গেছে ব্রেকারে। হ্যাঁ, ট্রিপ সার্কিট মানে ওটা ব্রেকারে আছে, সেইখানে সিগন্যাল পৌঁছে যাবে। আর সিগন্যাল পৌঁছে যাওয়ার সাথে সাথে সেই ব্রেকারকে খুলে ফেলবে। বোঝা গেল কি না? ওকে, তো এই হচ্ছে ইন্ডাকশন টাইপ ওভার কারেন্ট দিলে। তো এখানে আমি দুটো জিনিস একটু বোঝাতে চাই। একটা হচ্ছে যে এটা ওভার কারেন্ট কেন, ওই যে আমরা এখানে যে প্লাগ সেট করবো তার চেয়ে বেশি কারেন্ট গেলেই শুধু এই ঘটনা ঘটবে, তার চেয়ে কম কারেন্টে সে ঘটতে দিবে না। দুই হচ্ছে এটার কোনো ডিরেকশন নাই, মানে হচ্ছে যে নেগেটিভ কারেন্ট আসুক বা পজিটিভ কারেন্ট আসুক কিছু আসে যায় না। নেগেটিভ কারেন্ট পজিটিভ কারেন্ট কিছু আসে যায় না, এটা কিন্তু এখানে দেখার বিষয়। সেজন্য এটার নাম হচ্ছে ডিরেকশন লেস বা নন ডিরেকশনাল। তো একটু এখানে যে কথাগুলি বললাম একটু এখানে খুঁজে দেখা যাইতে পারে, হাইলাইট করে রাখছিলাম। সেটা হচ্ছে disk which is free to rotate in between the poles of two electromagnets, দুটো ইলেকট্রোম্যাগনেটের মধ্যে ওইটা ঘুরে। আর এটা ইউজ করা হয় শুধুমাত্র এসি সার্কিট, এটা ডিসি তে ইউজ করা হয় না। এন্ড ফল কারেন্ট ফ্লো ইন আইদার ডিরেকশন, এই জন্য এটা হচ্ছে ডিরেকশন লেস। এসি এসি কারেন্ট, ডিসি হলে তার একটা ডিরেকশন থাকবে, এসি যে ডিরেকশন হয় না তা না। এসি কখন ডিরেকশন হয় সেটা একটু পরে বলবো। এসিতে কিন্তু ডিরেকশন ইচ্ছা করলে করা যায়। এসিতে আমরা জানি নেগেটিভ পজিটিভ যাই আসুক একই আরএমএস কারেন্ট শো করে। তো এসিতে এমনিতেই কারেন্ট বা ভোল্টেজের ডিরেকশনটা সে ধরতে পারে না। কারেন্ট বা ভোল্টেজ আলাদা করে দুটো ডিরেকশন ধরতে পারে না, বিকজ ইট ইজ বাইপোলার, পজিটিভও আসে নেগেটিভও আসে। আর এটা হচ্ছে যে ফর কারেন্ট যেদিকেই যাক না কেন সে ধরতে পারে না।
তবে এসি দিয়ে কিভাবে ডিরেকশনাল করে সেটা একটু পরে আসতেছি, একটু পরে পরের সার্কিটে আসতেছি। আর এখানে একটু বলে নিই যে এই যে ডিসটা ঘুরে, নর্মালি ঘুরে দুটো ম্যাগনেটের কারণে। এই দুটো ম্যাগনেট কিন্তু এই যে বললাম, একটা ম্যাগনেট এই যে উপরে, এই যে এটা, আর একটা ম্যাগনেট হচ্ছে এই যে এটা। যে উপরের ম্যাগনেটটাকে যে বলতেছি প্রাইমারি, সেকেন্ড ম্যাগনেটটাকে যে বলতেছি সেকেন্ডারি। এবং প্রাইমারি সেকেন্ডারি নর্মাল ইন্টারাকশনে এটা খোলা থাকে, সেজন্য কিছু হয় না। ওভার যখন হয়ে যায় তখন এটা বন্ধ হয়ে যায়। এটা বন্ধ হয়ে গেলে এই যে ট্রিপ কয়েলটা ক্লোজ হয়ে যায়। ওকে, মোটামুটি বোঝা গেল। এবার আমরা পরের পদ্ধতিতে যাচ্ছি, সেকেন্ড পদ্ধতিতে ইন্ডাকশন টাইপ ডিরেকশনাল পাওয়ার দিল। এইখানে দুইটা কথা যোগ হয়েছে নতুন করে, একটা হচ্ছে যে ডিরেকশনাল কথাটা এসছে, তার মানে এটার সাথে একটা দিক আছে, আর পাওয়ার রিলে কথাটা এসছে। তা এখন এইখানে দেখার বিষয় যে আমরা কেন ডিরেকশনাল বলতেছি আর কেন পাওয়ার বলতেছি। একটু আগেই বলেছি যে এটা হচ্ছে যে কারেন্টের ডিরেকশন বা ভোল্টেজের ডিরেকশন সে ধরতে পারে না, কিন্তু পাওয়ারের ডিরেকশন কিন্তু ধরতে পারে। এইটা হলো আসলে বুঝার বিষয়, যে পাওয়ারের ডিরেকশন সে ধরতে পারে। তো পাওয়ারের ডিরেকশন কিভাবে ধরবে, সেটা হচ্ছে একটা ওয়াটমিটার যেভাবে পাওয়ার মাপে, আমরা জানি যে ভিআই কস থিটা, আমরা জানি যে এভাবে পাওয়ার মাপে ভিআই কস থিটা। কস যদি কোনো কারণে 90 ডিগ্রি বেশি হয়ে যায়, তাহলে আমরা কিন্তু জানি যে ওয়াটমিটার তখন নেগেটিভ রিডিং দেয়। এটা কিন্তু প্রুফ করা যায় যে যদি কস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বেশি হয়, তো ভিআই কস থিটা এটা নেগেটিভ হয়ে যায়। তো নেগেটিভ হয়ে গেলে তখন আমরা বলি যে কারেন্ট কয়েল বা ভোল্টেজ কয়েলের যে কোনো একটাকে উল্টাই দাও, তাহলে আবার পজিটিভ হয়ে যাবে। তার মানে নর্মালি কারেন্টের ডিরেকশন যেদিকেই থাকুক না কেন, এসি কারেন্ট বা ভোল্টেজ এসি মিটারে ধরতে না পারলেও যদি আমি পাওয়ার মেজারমেন্টের ফর্মুলায় নিয়ে যাই, তাহলে কিন্তু আবার তার ডিরেকশনটা চট করে ধরা যায়। এটা একটু মনে রাখতে হবে যে কারেন্ট ভোল্টেজ একসাথে দিলে সিটি পিটি দিয়ে আমি কয়েলের মধ্যে ঢুকাই দিব, দেওয়ার পর এটা যে পাওয়ারটা হবে সে পাওয়ারটা পজিটিভ না নেগেটিভ এই মেজারমেন্ট থেকে ওর ডিরেকশন, সেই জন্য এই ডিরেকশনাল এবং পাওয়ার কথাটা একসাথে আসছে। ওকে, তো সেই জন্য এখানে কিন্তু এই যে সতর্ক করে দেওয়া আছে, অপারেটিং টর্ক বাই দ্য ইন্টারাকশন অফ ম্যাগনেটিক ফিল্ড derived from both voltage and current source of the circuit is protect, so essentially it's a wattmeter। তাইলে যেটা নন ডিরেকশনাল ছিল, এই যে তোমাদের এখানে এখন কনফিউশনটা দূর হবে, এটা নন ডিরেকশনাল ছিল, এখানে কিন্তু বোথ কয়েলে একই জিনিস ছিল, সেটা হচ্ছে কারেন্ট, যার কারণে এটা ধরা যাচ্ছিল না। কিন্তু এবার যেটা করতেছে সেটা কিন্তু এক কয়েলে কারেন্ট, এক কয়েলে কিন্তু ভোল্টেজ। এই জন্য এখানে এই যে পিটি এবং সিটি দুটোই আছে, পিটি থেকে ভোল্টেজ আসছে, সিটি থেকে কারেন্ট আসছে। এবং এখানে হচ্ছে সেই মজার বিষয়টা যে এখানে পোটেনশিয়াল কয়েল থেকে এটা আসবে, পোটেনশিয়াল কয়েল থেকে এটা আসবে এবং কারেন্ট কয়েল থেকে এটা আসবে। তো এই তার আর এই তার এক জিনিস ইন্ডিকেট করতেছে না, এটা ভোল্টেজ ইন্ডিকেট করতেছে। আর এটা তো আগের মতোই, কিন্তু এই যে একটা ডিস্ক, এই যে হচ্ছে ট্রিপ কয়েল, ও যে ট্রিপের জন্য এখানে একটা অংশ, এবং এইখানে সিটি ছিল আগেরটায়, এখানে সিটি ছিল, এখানে সিটি ছিল। সিটির কয়েলটাকে আবার ঘুরিয়ে এই যে এখানে একটা সেকেন্ডারি করে রাখা হয়েছিল, তার সাথে সিরিজে এই দুটো দেওয়া হয়েছিল। সো খুব ভালো করে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে আমরা এখন যে কানেকশনটা দেখাচ্ছি, এরকম কানেকশনের রিলেতে কানেকশন দিতে গেলে, ডিরেকশনাল রিলেতে আমার কিন্তু সিটি এবং পিটি দুই জায়গা থেকে কানেকশন নিতে হবে, যে ইট ইজ নট ইট। কারণ আমরা ব্রেকার করানোর সময় একটা জায়গায় এই কথাটা বলছিলাম, আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসটা নিয়ে, ক্লাস নোটটা নিয়ে একটু দেখো এক জায়গায়। আহ, আমি আজকেই দরকার হয় একবার ওই জায়গাটা দেখাই দিয়ে আসবো, বের করে আমি যে সময় পাই আমি একটু দেখাই দিব যে সেখানে রিলের যে নর্মাল ডায়াগ্রাম, সেখানে আমি দেখাইছিলাম যে সিটি থেকে পিটি থেকে কানেকশন নিয়ে রিলেতে কানেকশন দেওয়া লাগতে পারে, অথবা শুধু সিটি থেকে নিয়ে কানেকশন দেওয়া লাগতে পারে। এই জিনিসটা অবশ্যই অবশ্যই দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে সিটি, এই যে কানেকশন এটা হবে না এটা হবে, এটা আসলে রিলের উপর ডিপেন্ড করে যে কিরকম রিলে। তাহলে এখন সেটা ক্লিয়ার হলো যে ডিরেকশনাল রিলেতে পিটি এবং সিটি বোথ তা থেকে কানেকশন নিতে হবে, যেগুলো সিটির কানেকশন, পিটি কানেকশন। আর একটু আগে যেটা দেখিয়েছি সেটা এখানেও সিটি ছিল, এবং সেম সিটির এখানে একটা সেকেন্ডারি বের করা ছিল, সেই সেকেন্ডারির সাথে সেকেন্ড ম্যাগনেটটা সিরিজে ছিল। তো এটা যেন গোলমাল না হয়ে যায়। ওকে, আহ
এরপরে এর অপারেটিং প্রিন্সিপাল এগুলি অলরেডি বলা হয়ে গেছে, যে ওই যে 90 ডিগ্রি বেশি হলে মাইনাস হয়, ওই মাইনাসের কারণে তখন টর্ক প্রপোর্শনাল টু পাওয়ার ইন দা সার্কিট। যদি দুইটার টর্ক প্রপোর্শনাল হয় তাহলে পাওয়ার মেজার করবে, ওখান থেকে টর্ক পাবো, কিন্তু কোনো কারণে যদি অ্যাঙ্গেল বেশি হয়ে যায় তাহলে এখানে মাইনাস শো করবে। তখন ডিরেকশনটা বুঝতে পারবো যে আসলে আমরা কি মেজার করতেছি। এরপরে আছে এরপরে আছে আচ্ছা, ওইটার একটু মডিফিকেশন আছে এখানে, তো আমরা মোটামুটি দেখতে পারি। এই যে কিরকম, যে এখানে হচ্ছে পোটেনশিয়াল কয়েল বা পিটি থেকে আসলো, তারপরে এই অংশটা হচ্ছে ডিরেকশনাল এলিমেন্ট, এখানে আছে সিটি থেকে কানেকশন, আর ওভার কারেন্ট নন ডিরেকশনাল এলিমেন্ট মানে হচ্ছে কি, এইটা হলো বলতেছি যে একটু যাতে গ্যাঞ্জাম না লাগে, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের ডিরেকশনাল পাওয়ার। এইটার মধ্যে এটাকেই একটু এলাবোরেট করে একটু ডিটেল দেখায় আমরা এটার মধ্যে দুটো অংশকে আলাদা করে নিচ্ছি। এই যে বড় একটা সেকেন্ড ব্র্যাকেট, এই অংশ হচ্ছে তার ডিরেকশনাল অংশ। এটা মূলত আগের ডায়াগ্রামটা দেখো, এই যে পিটি কানেকশন আর এই যে হচ্ছে সিটি কানেকশন। এট দ্য সেম টাইম এখানে ওভার কারেন্ট প্রোটেকশনের যে অংশটা, সেখানে কিন্তু এই যে সিটি, সিটি থেকে এই যে আসলে সিটি, এই যে সেকেন্ডারি, তারপর এই যে আবার সিটি, এখানে কিন্তু পিটির কোনো বালাই নাই। তো এই কানেকশনটা আসলে আমরা যদি বলি যে এই ডায়াগ্রামটা জটিল, আমি মানি না যে এটা জটিল না, কারণ হচ্ছে আগের দুটো ডায়াগ্রামের সমন্বয় দেখো। একদম উপরে যে ডায়াগ্রামটা দেখছিলাম, এই যে এটা, এই ডায়াগ্রামটা ওখানে নিচে আছে, আর এই ডায়াগ্রামটা উপরে আছে দেখো। এই যে এই ডায়াগ্রামটা উপরে আছে পিটি, তারপরে সিটি, এবং এটাকে বলছি ডিরেকশনাল এলিমেন্ট। এই সিটিটা আবার কমন হিসাবে এখানেও গেছে, আর এখান থেকেও তো সিটি তৈরি আছে, সিটি এখানে গেল, প্লাস সিটি এই যে সেকেন্ডারি তৈরি হলো, সেকেন্ডারি থেকে এই কয়েলের সাথে সিরিজ হয়ে এখানে চলে আসলো। তো এটাকে আমরা বলতেছি ওভার কারেন্ট প্রোটেকশন নন ডিরেকশনাল এলিমেন্ট। এটা আর কি ভাগ করে দেখাইলাম আর কি, ঠিক আছে। এরপরের টাইপে আমরা চলে যাচ্ছি ডিস্টেন্স বা ইম্পিডেন্স টাইপের রিলেতে। ডিস্টেন্স বা ইম্পিডেন্স টাইপের রিলেতে এটা আসলে কিভাবে কাজ করে এখানে একটু দেখাচ্ছি। একটা আছে ডেফিনিট ডিস্টেন্স রিলে, আর একটা হলো টাইম ডিস্টেন্স রিলে। হ্যাঁ, ডেফিনিট ডিস্টেন্স, টাইম ডিস্টেন্স। ডেফিনিট ডিস্টেন্স হচ্ছে হুইচ অপারেটস ইনস্ট্যান্টানেয়াসলি ফর ফল্ট আপ টু এ প্রিডিটারমাইন্ড ডিস্টেন্স। এই ডেফিনিট ডিস্টেন্সে আসলে বলে দেওয়া হয় যে সে এখান থেকে 20 মিটারের মধ্যে ফল্ট হলে তারপরে সে ট্রিপ করবে, আর তার চেয়ে দূরে হলে এই ব্রেকার ট্রিপ করবে না, অন্য আর একটা করবে। এই যে এটা হলো ডেফিনিট ডিস্টেন্স কিন্তু হয়ে গেল। হুম, বোঝা গেল কিনা কথাটা, যে কোনো একটা ব্রেকার থেকে ফিডার বরাবর হয়তো 20 মিটার দূরে গেলে, তারপরে ফল্ট যদি এই 20 মিটারের ভেতরে হয় তাইলে এ ট্রিপ করবে, এর বাইরে হলে করবে না। এই 20 মিটার সে টের পায় কি করে, সে টের পায় ওখানকার ইম্পিডেন্স মেপে, ওই 20 মিটারের ইম্পিডেন্স কত সেটা মেপে নিয়ে সেটাকে রেফারেন্স হিসাবে ফিট করে দেওয়া হয়, যে এই ইম্পিডেন্সের চেয়ে বেশি ইম্পিডেন্স যদি হয় তার মানে কাছে ফল্ট হয়েছে, সরি কম ইম্পিডেন্স যদি হয় তাহলে কাছে ফল্ট হয়েছে, তখন ট্রিপ করাবে। আর তার চেয়ে যদি বেশি ইম্পিডেন্স হয় মানে দূরে ফল্ট হয়েছে, তখন ট্রিপ করবে না। যাদের মাথার মধ্যে প্রশ্নটা আসতেছে যে তখন কি তাহলে ফল্ট দূর হবে না, ওই রিলেটা দিয়ে করবে না, অন্য আর একটা রিলে দিয়ে দূর করাবে, অন্য 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 কোনো লোকেশনে। এই জন্য আমরা ওটাকে ডেফিনিট ডিস্টেন্স বলতেছি। আর টাইম ডিস্টেন্স এটা হচ্ছে ইন হুইচ দ্য টাইম অফ দ্য অপারেশন ইজ প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স অফ ফল্ট ফ্রম দ্য রিলে পয়েন্ট। বলা আছে যে এখান থেকে ফল্ট হলে 3 সেকেন্ডের মধ্যে সেটা হয়তো ইয়ে করবে, ট্রিপ করবে, এইভাবে টাইমে বলে দেওয়া থাকে, ডিস্টেন্সে না। A fault nearer to the relay will operate it earlier than a fault farther away from the relay. আহ, অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি ফিগার দেখালে বুঝতে পারবা যে টাইমে এবং ডিস্টেন্সে কিভাবে আসলে এটাকে সেপারেট করা হয়। ইট মে বি অ্যাডেড হিয়ার দ্যাট the distance relay are produced by modifying either of two types of basic relay, the balancing or the induction disk। এই আর কি। তো আমরা ইন্ডাকশন ডিস্ক দেখলাম, এই যে
এগুলি সব ইন্ডাকশন ডিস, এই যে ইন্ডাকশন ডিস। আর ব্যালান্স বিম হয়তো একটা আমরা দেখবো আর কি, বা আগের দিন দেখেছি কিন্তু ব্যালান্স বিম মানে ওই যে স্প্রিং থাকে একদিকে, আরেকদিকে আরেকটা দণ্ডের মতো থাকে, ওটাকে বলে ব্যালান্স বিম, শিওর আমি আগের দিন দেখিয়েছি। আচ্ছা, তো এইখানে আমাদের একটু ওই যে ডিসটেন্স রিলে বা ইম্পিডেন্স রিলে একটু এক্সাম্পল দেওয়া আছে, ডিসটেন্স বা ইম্পিডেন্স। এইখানে দেখো, এই হলো আমার একটা জেনারেটর, তারপরে এখানে জেনারেটর প্রোটেকশনের জন্য একটা এখানে দেওয়া আছে, তারপরে এ হচ্ছে এটা পয়েন্ট বাসবারের উপরে। তো বাসবার থেকে এই যে পোটেনশিয়াল এনে এই যে আমি এটা পিকি ইউজ করে রিলেতে দিয়ে দিলাম। বাসবার থেকে পোটেনশিয়ালটা নিয়ে, মানে যেহেতু এখন অনেক ভোল্টেজ 11 কেভি তার চেয়ে বেশি হতে পারে, এটা তো আর আমি রিলেতে দিতে পারবো না। রিলেতে সাধারণত ওই যে ভোল্টেজ দিলে 110 দেওয়া হয়। তো 110টা আমার এই যে এই পোটেনশিয়াল থেকে আসছে। আর এই যে সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে লাইন কারেন্ট যাচ্ছে, সেটাকে সিটি দিয়ে কমাই নিয়ে আসবো। যে বললাম যে এখানে 2000 অ্যাম্পিয়ার থাকতে পারে, তো এখানে 5 অ্যাম্পিয়ার অথবা 1 অ্যাম্পিয়ার, এটাকে আমি এখানে নিয়ে আসলাম। তাহলে আমার ইম্পিডেন্স ছিল, তো তাহলে আমার সিটিও লাগছে পিটিও লাগছে, এটা এখানে থাকলো। এখন এই হচ্ছে আমার লাইনের ইম্পিডেন্স জেড এল। জেড এল মানে হচ্ছে ইম্পিডেন্স অফ দ্য লাইন, কারেন্ট যে আসছে এখানে ফল্ট হলো। এখানে হচ্ছে বি পয়েন্ট, এখানে একটা সার্কিট ব্রেকার আছে এই লাইনকে প্রোটেকশনের জন্য, আর এখানে অ্যানাদার সার্কিট ব্রেকার আছে ওই লাইনে প্রোটেকশন করার জন্য, ওই দিকে আর একটা ফল্ট আছে এফ। তো এখন কথা হচ্ছে যে এই কোন রিলেটা অপারেট করবে, এই যে এ রিলেটা নাকি এই এর সাথে রিলেটেড এই যে সিবি ব্রেকারটা, নাকি এই সিবি, নাকি এটা। ওকে, সো এটা দেখো যে রিলেটিভ ইফ ভি বাই আই মানে হচ্ছে ইম্পিডেন্স, ভি বাই আই ইজ লেস দেন জেড এল। লেস দেন জেড এল মানে হচ্ছে যে জেড এল টা বললাম যে রেফারেন্স হিসেবে দেওয়া আছে, যে তখন বলছিলাম যে ইট মে বি 20 মিটার বা সামথিং লাইক দিস। তাহলে এখন এই জেড তোমরা জানো যে এটা হচ্ছে প্রপোর্শনাল টু লেন্থ। তাহলে 20 মিটার যদি হয়, তাহলে তার করেসপন্ডিং জেড এল একটা দেওয়া থাকবে সিস্টেমের রেফারেন্সে। এখন খেয়াল করো, এ ট্রিপ করবে না এ ট্রিপ করবে, এর মাহাত্ম হলো এরকম যে এই সিবি থেকে এইদিকে যদি ইম্পিডেন্স মাপতে যাই, অনেক দূরে হওয়ায় জেড আসবে বেশি। জেড বেশি হয়, এই জেড এর চেয়ে জেড বেশি হয়ে যাবে, তখন ট্রিপ করবে না, কারণ এই যে এখানে শর্ত দেওয়া আছে ইফ ভি বাই আই মানে হচ্ছে জেড ইজ লেস দেন জেড এল। কিন্তু এই সার্কিট ব্রেকার যদি আমি দেখি, তাহলে সে হচ্ছে এই যে এটা কাছাকাছি দেখবে, তো এখানে জেড আসবে কম। তো ভি বাই আই ইজ লেস দেন জেড এল। জেড এল প্রোভাইডেড দ্যাট জেড এল যেটা দেওয়া আছে তার থেকে এই ফল্টের কারণে এর কাছে ইম্পিডেন্স কম দেখাবে, তো এটা ট্রিপ করবে, এটা ট্রিপ করবে না। বোঝা গেল কিনা, এই আর কি। আহ ডিস্টেন্স বা ইম্পিডেন্স রিলে হয়ে গেল। আর এখন আসতেছে ডিফারেন্সিয়াল, চতুর্থ ডিফারেন্সিয়াল, তারপর তো ট্রান্সলে না। তো আমাদের ডিফারেন্সিয়াল রিলেটা মোস্ট অফ দ্য রিলেস এইখানে আমি আগের দিনও ডিসকাস করেছি, কিন্তু আজকে ফিগার টিগার দেখাবো। নর্মাল প্রিন্সিপালটা আগের দিন আলাপ করা হয়েছে, আমি যে কেউ দিছিলাম। তো মোস্ট অফ দ্য রিলেস ডিসকাস সোফার relies on the excess of current for their operation. Such relays are less sensitive. Less sensitive মানে কি? তো একটা এক্সাম্পল দেই, যে ওই যে সে আমার 2000 অ্যাম্পিয়ার হচ্ছে রেটেড কারেন্ট। এখন 2000 অ্যাম্পিয়ারের উপরে কয় অ্যাম্পিয়ার গেলে সে ইয়ে করবে, ট্রিপ করবে, এইটা কিন্তু এত সহজে বলা যায় না। কারণ 2000 অ্যাম্পিয়ারের চেয়ে 2, 4, 5, 10 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার কারেন্ট বেশি গেলেও কিন্তু ট্রিপ করবে না, কারণ সে বুঝতেই পারবে না যে এটা এটার থেকে কত বেশি, কারণ গোটা কারেন্টটা ওটার মধ্যে যাচ্ছে। ওকে, আহ এইটা অনেকটা ইয়ার মতো, যে তুমি যদি কাউকে দিয়ে কিছু বহন করো, একটা লোক 1 কুইন্টালের বস্তা একটা নিতে পারে, তার উপর 2, 4 কেজি দিলে সে এটা আসলে বুঝতে পারবে না অতিরিক্ত হয়ে গেছে। কিন্তু যে জিরো আছে, তাকে যদি 2 কেজিও দাও, তাহলে কিন্তু সে বাঁকা হয়ে যাবে।
তো সেজন্য ডিফারেন্সিয়ালে যেটা করা হয় যে এটাকে জিরো করে রাখা হয় সামহাও, যে কোনো লোডকে লোডেড করে না রেখে জিরো করে রাখা হয়, যাতে সামান্য একটু আসলে সে আসলে শো করে, ডিফ্লেক্ট করে, এই জন্য সেন্সিটিভিটি বাড়ায় আর কি। ওকে, তো মূল টার্গেট হচ্ছে যে সেন্সিটিভিটি বাড়ানো, সেই জন্য ওখানে মূল কারেন্টকে জিরো করে রাখে। Minor fault condition: in order to overcome this difficulty, differential relay are used. The differential relays on that operates when the phasor difference of two or more similar electrical quantities exceed a predetermined value. The predetermined ভ্যালুটাই হচ্ছে জিরো, ওটাকে জিরো না করলে কিন্তু সেন্সিটিভিটি বাড়বে না। তাহলে ঠিক আছে, আমরা এখানে ডিফারেন্সিয়াল রিলেতে এখানে এটা আবার কারেন্ট ব্যালেন্স এবং ভোল্টেজ ব্যালেন্স, মানে কারেন্টের ক্ষেত্রে কারেন্টকে জিরো করে রাখা যায়, ভোল্টেজ রাখা যায়। এখানে একটু এক্সাম্পলটা দেখাই যে আচ্ছা, আমরা এই যে মূল ইয়েটা বড় একটা যে লাল কয়েল দেখতেছি, আমরা ধরে নিলাম এই কয়েলটাই হচ্ছে একটা অল্টারনেটর উইন্ডিং। এটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, মানে একটা দেখা কিন্তু এরকম অর্ধেক কতগুলি ফেজ আছে, সবগুলি আছে এখানে। যেহেতু থ্রি ফেজ অল্টারনেটর, তাহলে এখানে থ্রি ফেজ তিনটা কয়েল আছে আর কি। এগুলি সব তিনটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, হট সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তো এখন এই ডিফারেন্সিয়াল প্রোটেকশন কিভাবে দেওয়া হচ্ছে দেখো। আমি যে বলছিলাম যে জিরোতে নিয়ে রাখা হয়, হোয়ার ইজ দিস জিরো, এই যে হচ্ছে জিরো, দেখো জিরো অ্যাম্প, এই যে জিরো অ্যাম্প, এই ওভার রেটিং কয়েল অফ ওভার কারেন্ট দিলে এটার মধ্যে দিয়ে 0 অ্যাম্পিয়ার রাখবো, কিন্তু অল্টারনেটর কিন্তু 0 অ্যাম্পিয়ার নিচ্ছে না, অল্টারনেটর কিন্তু 200 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। দেখো এই অল্টারনেটরটা লোডে 200 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। অল্টারনেটর লোডে 200 অ্যাম্পিয়ার কারেন্ট যদি নেয়, তার মানে তার যদি থ্রি ফেজ হয়, প্রত্যেক ফেজ 200 করে নিচ্ছে, নিক না কেন, তাহলে আমি অল্টারনেটরের এইখানে একটা সিটি লাগাচ্ছি, এটা হলো 200 থেকে 1, এখানে 200 থেকে 1, তার মানে এই অল্টারনেটরের ডানে এবং বামে একই রকম কারেন্ট যাবে, বিকজ ইট ইজ ইন নর্মাল অপারেশন। এখানে সে তো তার রেটেড কারেন্টই শো করবে, সেটা সে 200 অ্যাম্পিয়ার। 200 অ্যাম্পিয়ার টু 1 হলে এই দিকে আমার এরা যেভাবে আসছে, এটা তো আবার ভুল টুল করে রাখছে, এর কোনো ঠিক নেই। ইট শুড বি 5। বারবার আমি বলছি যে প্রোটেকশনের জন্য এখানে 1 থাকে, 1 থাকলে এখানে 1 হওয়া উচিত, সবগুলি 1। এখানে 5 দেওয়া, এখানে 1 দেওয়া, তো বস্তু মুশকিল হয়ে যাবে। অথবা অল্টারনেটরের কারেন্ট কত সুনির্দিষ্ট করে বলে দিতে হবে, কারণ এগুলি কিন্তু স্ট্যান্ডার্ড রেটিং। বাস্তবে কারেন্ট এর চেয়ে অনেক কম হতে পারে, এখানে 50 অ্যাম্পিয়ার কারেন্টও হতে পারে, তখন 200 অ্যাম্পিয়ার গেলে 1, মানে এখানে হচ্ছে 0.25 হবে তখন কারেন্ট। ওকে, তো যেহেতু যেভাবে দিচ্ছে মিল তাল নাই, এখানে 200:1, 200:1 এরকম যদি আমি সিটি ইউজ করি, তাইলে এইখানে 200 অ্যাম্পিয়ার গেলে 1 অ্যাম্পিয়ার আসবে, আর 5 অ্যাম্পিয়ার যাইতে গেলে তো 5 গুণ করতে হবে, মানে 1000 অ্যাম্পিয়ার কারেন্ট তখন এখানে যাইতে হবে। তো এটা তো বলা নাই, সেজন্য মুশকিল হয়েছে আর কি। তো আমি বলি কি যে ইন দ্যাট কেস এখানে যেহেতু 1 আছে, এগুলি সব অন হোক, অসুবিধা নাই, অথবা এইখানে 5 থাকুক, 200 × 5, 200:5, এখানে যাই হোক তার সাথে এটা মিল থাকতে হবে। তো দেখো তাতে আমাদের হিসাবে কিছু আসবে যাবে না, এখানে 0 0ই হবে, এগুলি 5 গুলি সব 1 হলেও 0 হবে, আর 5 গুলি সব 5 হলেও 0 হবে, এই জন্য খুব একটা অসুবিধা নেই। কিন্তু বলতেছি যে এই যে আমরা যে কারেন্টের রেশিওটা লিখি, যা লিখি রেটেড অবস্থা এখানে তাই থাকার কথা, অন্য কিছু থাকবে না, গোলমাল করে ফেলছে। তো ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এখানে তোমার হচ্ছে 200 থেকে 1, তার মানে এখানে 1, এখানেও 1 আসবে, এখানেও 1, এখানেও 1। কেন আসলো, যে এই যে বললাম এই কয়েলের এই বামে ডানের কারেন্ট তো সমান, তো আমরা এখানে রেশিও নিলে এই কারেন্ট যদি এখানে 200 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, এখানে 1 অ্যাম্পিয়ার চলে আসবে, তো এখানেও 1 আসবে, এখানেও 1 আসবে, এখানেও 1 আসবে। এখন এই যে আমি মাঝখানে যে একটা রেফারেন্স কয়েল ইউজ করছি, সবই যদি 1 হয়, এর মধ্যে যে 0 ছাড়া তো কোনো গতি নাই, কারণ এখানে কেসিএল লেখো, এখানে কেসিএল লেখো। এই কেসিএল লিখলে কেসিএল বলে যে এটার কারেন্ট, এটার কারেন্ট, এটার কারেন্টের যোগফল 0। এই যে 5 হচ্ছে 5 বেরোচ্ছে, এখানে তো 0 হতে বাধ্য। আবার এখানে দেখো, এখানে 5, এখানে 5, তাহলে এখান দিয়ে 0 ঢুকবে। আমি যে বললাম যে এখানে 1 করে,
এই যে এক, এই যে এক, তাই এক দিয়ে হলো সমস্যা না, এখানে এক, এখানে এক, তো এখানে জিরো, এখানে এক, এখানে এক, তো জিরো। আর যদি তুমি এখানে 5 রাখো এখানে মনে মনে, তখন তোমাকে ধরতে হবে 1000 এম্পিয়ার, কারণ হচ্ছে 200 থেকে 1 এম্পিয়ার, তাহলে 1000 থেকে হলো 5 এম্পিয়ার, সেটাও যদি ধরো নো প্রবলেম। এখানে 1000:5 আর কি, মানে 200 থেকে তুমি এক যাচ্ছে, 1000 এম্পিয়ার কারেন্টের মধ্যে দিয়ে যাওয়ার পর এখানে 5 এম্পিয়ার যাচ্ছে, যাক এখানে 5, তার ফলাফল এখানে হচ্ছে জিরো। আবার এখানে 5, এখানে 5, এখানে হচ্ছে জিরো, তার মানে আলটিমেটলি এটার মধ্যে জিরো কারেন্ট থাকে। এখন তাহলে আমার লাভ হলো কি, প্রোটেকশনটা কোথায় পাবো? ওকে, প্রোটেকশনটা হচ্ছে যে যদি এই ট্রান্সফরমারের, সরি এটা অল্টারনেটর, এইখানে ফল্ট হয়ে যায়, এইখানে ফল্ট হলে তোমার যেটা হচ্ছে যে তখন এই দিক থেকে কারেন্ট এই ফল্টের দিকে দৌড় দিবে, তখন এখানের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সে কারেন্ট হচ্ছে ডিরেকশন চেঞ্জ করে ফেলবে। চেঞ্জ করলে এই এই যে যে কারেন্টটা, এইটার ডিরেকশন চেঞ্জ হবে না, কিন্তু এই কারেন্টের ডিরেকশন কিন্তু চেঞ্জ হবে, যেহেতু অরিজিনাল সিটির প্রাইমারিতে কারেন্ট চেঞ্জ হবে। কারণ বোঝা গেছে কিনা ব্যাপারটা, মানে এইখানে ফল্ট হলে এই দিকের কারেন্ট কিন্তু ফল্টের দিকে দৌড়াবে, তার মানে একই ডিরেকশনে থাকবে, তখন এখানকার কারেন্টের ডিরেকশন চেঞ্জ হবে না, তার মানে এই পাশ যেদিকে যাচ্ছিল সেই দিকেই যাবে। কিন্তু এখানে ফল্ট হয়, কারেন্ট যে এদিকে যাচ্ছিল সেটা এখন উল্টা দিকে দৌড় মারবে, দৌড় মারলেই প্রাইমারির উল্টা যাবে, তো সেকেন্ডারি উল্টা যাবে, তার মানে এইখানে আর জিরো হবে না, এখানে একটা জিরোর জায়গায় একটা অন্য কিছু শো করবে। তো জিরো ছিল সেটা নন জিরো, সেটা টের পাওয়াটা খুব সহজ, এটা এটা কোনো চট করে চোখে পড়ে। এরকম যত ডিফারেন্সিয়াল আছে এগুলি একই প্রিন্সিপালে আছে। যেমন এখানে আমরা যেটা করেছি, এই এই লাইনটা দেখি, এই যে কারেন্ট ব্যালেন্স প্রোটেকশন, ভোল্টেজ ব্যালেন্স প্রোটেকশন, জাস্ট দুইটা দিয়ে দুটো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। দুটো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি কি, সেটা হচ্ছে যে উপরেরটায় অল্টারনেটর প্রোটেকশনে আমরা এখানে কারেন্টকে জিরো করে রেখে দেখার চেষ্টা করেছি। আর এই পরের যেটা আছে এটাও কিন্তু অল্টারনেটর ওয়েন্ডিং, এটাও অল্টারনেটর ওয়েন্ডিং। অল্টারনেটর ওয়েন্ডিং এর সাথে এখানে একটা রিলে অপারেটিং কয়েলকে কানেক্ট করেছি, যেটা এই অল্টারনেটরের দুই দিকে কানেকশন আছে। তো দুই দিকে কানেকশন আছে, এদিকে E1 এদিকে E2। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে দিস ইজ নট সিটি, এটা হলো পিটি, কারণ সিটির আউটপুট মাস্ট বি অ্যাম্পিয়ার। আর এইটার যে এখানে আমি দেখতেছি E1 E2, E1 E2 মানে হচ্ছে ইট ইজ নট ভোল্টেজ, কারেন্ট, ইট ইজ ভোল্টেজ। এখন এই প্রাইমারিতে কোথায় ভোল্টেজ পাবে? এই যে এক টার্নের মধ্যে যা আছে ওই ভোল্টেজটাই পাবে, এক টার্নের মধ্যে যা ভোল্টেজ আছে ওইটাই পাবে। কারণ ওই যে I1 I2 যে দেখাচ্ছে ওইটা তো আসলে এক টার্ন, মানে সিঙ্গেল টার্ন। সিঙ্গেল টার্নে যা ভোল্টেজ দিবে, তাহলে আমি আউটপুটে তখন ভোল্টেজ পাবো E1 E2। এই E1 E2 পাচ্ছি বলে আমাকে মেনে নিতেই হবে যে এই কয়েলটা হচ্ছে আমার পোটেনশিয়াল কয়েল, নট কারেন্ট কয়েল। তো এখন এইখানে কত ভোল্টেজ পাচ্ছি, এই যে এদিক দিয়ে যদি আমি কেভিএল মারি, এই যে E1, এই যে E2, এবং E1 E2 ডিফারেন্স এখানে পাবো। যদি তারা সমান হয়, E1 E2 যদি সমান হয়, তাহলে এখানে জিরো শো করবে পোটেনশিয়াল। কারণ এটা কেমন ভাবে নেওয়া হয়েছে যে বিয়োগ হয়, দেখো এখান থেকে যে এই দিক দিয়ে পোটেনশিয়াল রাইজ হচ্ছে, এখান দিয়ে ফল হচ্ছে, তো এখানে জিরো হয়ে যাবে। হ্যাঁ, দুটো তো একই দিকে, দুটো একই দিকে, কিন্তু তারটা কিন্তু উল্টাই নিয়েছি, দেখো এই যে এই তারটা প্রথমে বাড়ছে, তারপরে কিন্তু এটা না, এই যে এটা বাড়ছে, তো বিয়োগ হয়ে যাবে। আমি যদি এখান থেকে লিখে যাই, এই যে এরোর দিকে গেলাম, এরোর বিপরীতে গেলাম, বিয়োগ, জিরো। তার মানে কখন জিরো হলো? যখন ইটস ওকে, কোনো প্রবলেম নাই, তখন এখানে পোটেনশিয়াল জিরো থাকবে। কিন্তু যেই কিনা প্রবলেম হবে, প্রবলেম মানে কি, ফল্ট হবে, ফল্ট হলে ওই কোনো একটা জায়গায় কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে গেলেই তার এই যে সেকেন্ডারিতে ওই ভোল্টেজটাও চেঞ্জ হয়ে যাবে। ভোল্টেজটা চেঞ্জ হয়ে গেলে এখানে যেটা জিরো পাচ্ছিলাম জিরো আসবে না। তো আলটিমেটলি সেন্সিটিভিটির কাজটা করতেছে, কিন্তু জিরো করে রাখা, যেটাকে জিরো করে রাখছে ওটার নামই হচ্ছে ব্যালান্স। টার্মটা তো চেনা চেনা লাগে, টার্মটা তো সমস্যার কিছু না। যে দাঁড়িপাল্লা আমরা ব্যালেন্স বলি, নাম ব্যালেন্স কেন দিই? আমি বলি মাই দাঁড়িপাল্লা ইজ ব্যালেন্স, তার মানে কি? মানে হচ্ছে এটা জিরো করে রাখা না, ডানে বামে
দুটোর মধ্যে কোনো গ্যাপ নাই, জিরো। কাজেই এই যে আমরা বলছি কারেন্ট ব্যালেন্স আর ভোল্টেজ ব্যালেন্স, এর মানে হচ্ছে কারেন্টকে জিরো করে রাখা আর ভোল্টেজকে জিরো করে রাখা। তাহলে ফার্স্ট কয়েলে এখানে কারেন্টকে জিরো করে রাখা আছে, সেকেন্ডটা এখানে পোটেনশিয়ালকে জিরো করে রাখা আছে। এই আর কারো একটা ডায়াগ্রাম আছে যে এই যে ঘটনা যে কি হলো, এই যে এখানে দেখো যে আগে বা পরে কি হয়। এই যে দেখো, এটা হচ্ছে আমরা একটা কেস ধরে নিচ্ছি যে এইখানে একটা ফল্ট হয়েছে, এই যে গ্রাউন্ড ফল্ট। কথাটা এখন লিখে দিলাম, এই যে গ্রাউন্ড ফল্ট, আগে কিন্তু ছিল না, এই যে গ্রাউন্ড ফল্ট। হ্যাঁ, তো এই ফল্ট অবস্থায় যেহেতু এখানে ফল্ট হয়েছে, এই যে এইদিকে কারেন্ট, এটা আগে তো বলছিলাম যে সিটি থেকে বোঝা যায় যে 200 অ্যাম্পিয়ার গেলে এখানে 1 অ্যাম্পিয়ার যাবে। তাহলে এখানে যাচ্ছে 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার গেলে এইটার অবস্থাটা কি হবে, ওই রেশিওটা কাজে লাগাও, সিটি রেশিও অনুযায়ী 200 গেলে 1, তাইলে 1 যদি 10 হয়, 10 গুণ 200 হয়ে যাবে 2000। তার মানে এটার মধ্যে 2000 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ফল্টের কারণে কিন্তু 2000 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এখানে 10 অ্যাম্পিয়ার। এই 2000 তো এখানে যাচ্ছে, এখানে কিন্তু 2000 যাচ্ছে না, এখানে 500 যাচ্ছে। এখানে তোমাদের তো অনেকেরই মাথা ঘোরাবে, হয় 500, 500 কারণ কি ব্যাখ্যা করো। ওকে, দেখো সেটা হচ্ছে যে ফল্ট হয়ে যাওয়ার পর এই ফল্টের ওদিক দিয়ে আরেকটা কারেন্ট থাকবে। তো সেটা যে কত তুমি ইজিলি ইউ ক্যান ফাইন্ড আউট, ওটা হচ্ছে 1500 অ্যাম্পিয়ার। কারণ হচ্ছে যে 2000 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে ঢুকলে এখান দিয়ে যদি 500 বেরিয়ে যায়, তাহলে 1500 গ্রাউন্ডে যেতে হবে ফল্ট হিসেবে। তাহলে তো কেভিএল মিলবে না, কেসিএল মিলবে না। তাহলে ওখানে দেখাই নাই সেটা, কিন্তু 1500 অ্যাম্পিয়ারের ফল্ট কারেন্ট এখানে তৈরি হচ্ছে। তাহলে 2000 থেকে 1500 ফল্টে গেছে, আর 1500 এই দিকে গেছে, 500। এই 500 থেকে এখানে কত কারেন্ট হয় দেখো, 200 হলে 1 অ্যাম্পিয়ার, তাহলে 500 হলে 2.5 অ্যাম্পিয়ার। 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে যাচ্ছে এবং এখানে যাচ্ছে। তো এইখান থেকে যদি আমরা এইখানে আরেক দফা কেভিএল লাগাই, তাহলে কি হবে দেখো, মিলে কিনা। তো সেটা হচ্ছে যে এই 10 অ্যাম্পিয়ার ইকুয়াল টু এখানকার 2.5 অ্যাম্পিয়ার, আর বাকি 7.5 অ্যাম্পিয়ার এদিক থেকে আসবে, এবং এখানেও দেখো মিলে যাবে। 10 অ্যাম্পিয়ার এদিক থেকে যাচ্ছে, 7.5 অ্যাম্পিয়ার এদিকে যাচ্ছে, আর 2.5 এদিক দিয়ে এখানে ব্যাক করবে। ওকে, সো the alternator when there was no fault, actually এই কয়েলের এই ডানে বামে কারেন্ট ছিল সমান। ইট মে বি 500 অ্যাম্পিয়ার, ইট মে বি 500 অ্যাম্পিয়ার, তাতে কোনো সমস্যা নেই। ইভেন 1000 অ্যাম্পিয়ারও হতে পারে, তাতেও কোনো সমস্যা নেই। কারণ এখানে আমি বলছিলাম, যে এখানে বলছিলাম যে এই 5 মিল থাকতে গেলে 1000 অ্যাম্পিয়ার হতে হবে। কারণ 200 থেকে হচ্ছে 1, তাহলে 5 অ্যাম্পিয়ার হতে গেলে নিশ্চয়ই এখানে 1000 অ্যাম্পিয়ার হতে হবে। এর মধ্যে দিয়ে 1000 অ্যাম্পিয়ার যাচ্ছে, 1000 অ্যাম্পিয়ার যাচ্ছে এটার মধ্যে দিয়ে। দেন এই কন্ডিশন থাকবে যেখানে 0 অ্যাম্পিয়ার। এরপর যখন ফল্ট হইলো, ফল্ট হওয়ার পরে, যে এই ডায়াগ্রামে ফল্ট হওয়ার পরে ওই 1000 অ্যাম্পিয়ারটা হয়ে গেছে 2000 অ্যাম্পিয়ার। 2000 অ্যাম্পিয়ার, কিন্তু এখানে 500 অ্যাম্পিয়ার হয়ে গেছে। যাদের কাছে মনে হচ্ছে যে এরকম কেন হয়, মানে 500 হবে কেন, বাকিটা কারেন্ট কই গেল, ওই যে বললাম উল্টা কারেন্ট এদিকে কিছু দৌড়াচ্ছে, দৌড়ানোর কারণে এই কারেন্টটা বিয়োগ হয়ে যাবে কিছুটা। হ্যাঁ, ফল্টের কারণে। তো সেই জন্য আলটিমেটলি এইখানে যেখানে জিরো ছিল, খেয়াল করো জিরো ছিল, এই যে জিরো, এই যে জিরো, এই 0 অ্যাম্পিয়ার এখন এখানে 7.5 অ্যাম্পিয়ার হয়ে দেখা দিয়েছে। এই যে 7.5 অ্যাম্পিয়ার হিসেবে দেখা দিয়েছে। তো যেখানে আগে জিরো ছিল সেখানে এখন 7.5। এটা ততটা সহজে আইডেন্টিফাই করা যাবে, দ্যাট ইজ কল সেন্সিটিভিটি। 0 7.5 হয়ে গেল, এই টেকনিকের কথাই আমরা বলতেছি। হ্যাঁ, ওকে, ডিফারেন্সিয়ালটা হচ্ছে তাহলে এই কাজ করে। আর সর্বশেষ যে আমাদের 5 টাইপ ছিল, সেটা হচ্ছে ট্রান্সলেট সিস্টেম। ট্রান্সলেট সিস্টেমে আবারও বলি যে একটা অংশ ট্রান্সফরমার আর একটা অংশ রিলে। দিস সিস্টেম ইজ মডিফাইড ফর্ম অফ ভোল্টেজ ব্যালেন্স। এই যে এখানে কিন্তু ভোল্টেজ ব্যালেন্স, এটা হচ্ছে আমার ভোল্টেজ ব্যালেন্স, এটা হলো কারেন্ট ব্যালেন্স। এই যে এটা হচ্ছে ভোল্টেজ ব্যালেন্স, এটা হচ্ছে কারেন্ট ব্যালেন্স। এই ভোল্টেজ ব্যালেন্স রিলে এইটার একটা মডিফাইড ফর্ম হচ্ছে
our translate. Although the principle of balance, that is opposed voltage, is retained, it differs from the above voltage balance system in that the balance or opposition between voltage induced in the secondary coil on the relay magnets and not between the secondary voltage of the line current transformer. আমরা লাইন কারেন্ট না, ওই যে আমরা ওখান থেকে সেকেন্ডারি এবং সেকেন্ডারি ভোল্টেজ ওখানে যে ম্যাগনেট দুটো থাকে সেই দুটোর মধ্যে আমরা ব্যালেন্স করি। and the translate scheme have only to supply to a relay coil. They can be made of normal design without any air gaps. Air gaps মানে হচ্ছে যে ওই যে কোর যে থাকে, কোরের মাঝখানে গ্যাপ থাকে, ওইখানে তখন দেখা যায় বেশি ম্যাগনেটোমোটিভ ফোর্স তৈরি হয়। যে জায়গায় এয়ার গ্যাপ থাকে সেই জায়গাটায় ওপেন সার্কিটের মতো কাজ করে আর কি। দিস পারমিটস দ্য স্কিম টু বি ইউজ ফর ফিডার্স অফ এনি ভোল্টেজ। তো এই হচ্ছে ট্রান্সলে, এটা কনস্ট্রাকশন ডিটেল। আমরা একটা ফিগার দেখাবো নেক্সট পেজে। Simplified diagram illustrates the principle of translate scheme. It consists of two identical double winding induction type relay fitted either of এটা, এবং এইখানে অনেকগুলি কয়েল আছে, যেমন এই যে প্রাইমারিতে 11A, তারপর সেকেন্ডারিতে 12-13, তারপরে 12A 13A, এই জিনিসগুলি, তারপরে হচ্ছে কম্পেনসেটিং ডিভাইস আছে 18A, এইগুলি মিলে আমার হচ্ছে ওইখানকার ট্রান্সলেট স্কিমটা দেখাবে। তো এইখানে ওই জিনিসগুলি দেখানো হয়েছে। দেখো এটা ফিডার থেকে সিটিতে করে এখানে নিলাম, আবার সিটিতে করে এখানেও নিলাম, আর একই রকম জিনিস এখানে আছে। সেটা হচ্ছে যে 10, 11, 12, 18, AB 13, আর ডান দিকের ডায়াগ্রামে সব পজিশন গুলি একটা করে এ দেওয়া আছে। এখানে 10, 10, এখানে 11, 11, এখানে 12, 12A, এ পজিশন বি পজিশন আছে, এখানে 18, 18A, এখানে 13, 13A। ওকে, আর এগুলিকে কানেক্ট লাগানো হয়েছে যে একটা ওয়্যার দিয়ে, এটাকে বলে পাইলট ওয়্যার। পাইলট ওয়্যার কথাটার মানে হচ্ছে একটু ডিস্টেন্সে থাকলে, কাছাকাছি দুটো জিনিস তার দিয়ে লাগানো থাকলে, যেমন এটা তার দিয়ে এখানে লাগানো আছে, এটাকে আর পাইলট বলা হয় না। সাধারণত পাইলট বলা হয় যে এই ডিভাইসটার বাইরে তারটাকে টেনে নিতে গেলে। তো এই দুটো আসলে রিলে, এরা আসলে আলাদা বক্সিং এর মধ্যে থাকার কথা, কারণ সেম বক্সিং এর মধ্যে থাকলে সেম প্যাকেজের মধ্যে থাকলে এরকম দুটো তার টানলে তাকে পাইলট বলে না। পাইলট বলার ওটা নিয়ম না, পাইলটটা হলো যে একটুখানি দূরে নিতে হবে। সেটআপ যদি একই হয়, তো এখন এখানে তো একই দেখতে পাচ্ছ, এভরিথিং এক। 11, 12, AB 18, 10, 13, এখানে ওগুলির সাথে জাস্ট স্মল এ একটা করে লাগানো আছে একই রকম। তো এগুলির থেকে তার এনে যে এগুলিতে লাগানো হচ্ছে, এটা একটুখানি দূরে হবে, সেম প্রেমিসে সেম কাভারের মধ্যে হলে হবে না, এবং এই কারণে এই ওয়্যারকে বলে পাইলট ওয়্যার। এই হচ্ছে ট্রান্সলেট স্কিম। আর এরপরে আমরা মোটামুটি আজকের মতো শেষ টপিকে যাচ্ছি। একটাকে বলে প্রোটেকশনের স্কিম। এই প্রোটেকশন স্কিমকে মেইনলি আমরা এরপরে হয়তো আরো অনেকগুলি প্রোটেকশন পড়বো অন্য ক্লাসে, আজকে না, কিন্তু এর মূল কথাটা বলে আজকে শেষ করে দিব। তবে পুরানো ডায়াগ্রামে যে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে প্রাইমারি প্রোটেকশন, আর আরেকটা হচ্ছে ব্যাকআপ প্রোটেকশন। হ্যাঁ, প্রাইমারি প্রোটেকশন, ব্যাকআপ প্রোটেকশন, এই দুটো লেভেল এখানে আছে। এই ডায়াগ্রামে এটা ক্লিয়ার হচ্ছে, এবং এখান থেকে দেখে বুঝতে পারবা কেন ডিস্টেন্স রিলে, ডিফারেন্সিয়াল রিলে, বাই ডিরেকশনাল রিলে, হ্যান ত্যান অনেক কিছু আমরা এখানে বলতেছিলাম। এখানে এই হচ্ছে আমার মেইন বাস, এই যে উপরের দিকেরটা, তারপর একটা সার্কিট ব্রেকার আছে, তারপরে এখানে একটা এ যেটা ওভার কারেন্ট রিলে 1 সেকেন্ড টাইম সেটিং দিয়ে আমরা এখানে একটা রিলে রেখে দিলাম। তারপরে লাইন বাস আসতেছে, এটা হলো মেইন বাস, এটা হলো লাইন বাস। লাইন বাস থেকে মেইন বাসে আমি বলতে পারি যে একটাই সার্কিট ব্রেকার, একটাই রিলে, কিন্তু লাইন বাসে দেখা যাচ্ছে 4টা সার্কিট ব্রেকার, সিবি 1, 2, 3, 4, এবং এখানে ওভার কারেন্ট রিলের ক্ষেত্রে আমার হচ্ছে 0.6 সেকেন্ড টাইম সেটিং দেওয়া আছে। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে হোয়াট ইজ টাইম সেটিং, আগের দিন প্রবলেম করানোর সময় দেখানো হয়েছে।
যে কারেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা প্লাগ সেটিং দিয়ে দেই। ওই প্লাগ সেটিং নর্মাল কারেন্টের যত পার্সেন্ট হয়, নর্মাল কারেন্টের তত পার্সেন্ট দিয়ে গুণ করতে হয়, এবং ওইটা সিটি কারেন্টকে বাড়িয়ে দেয় আর কি, জাস্ট গুণ করার মাধ্যমে বাড়িয়ে দেয়। অ্যাকচুয়ালি কিন্তু বাড়ায় না, গুণ করার মধ্যে বাড়ায়, মানে হচ্ছে তার অ্যাকশনটাকে বাড়ায় ফেলে। যেমন 5 এম্পিয়ার হয়তো সিটি সেকেন্ডারি, আমরা দেখা যাচ্ছে যে 1.25 দিয়ে গুণ করে অথবা 1.5 দিয়ে গুণ করে এটাকে 6.25 অথবা 7.5 বানিয়ে নিচ্ছি। এই যে যে এক্সট্রা একটা দিয়ে গুণ করি, এটা হলো প্লাগ সেটিং। আর একটা টাইম সেটিং ছিল, যে শেষ পর্যন্ত আমার টাইম ডায়াগ্রাম আর হচ্ছে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার ডায়াগ্রাম। হ্যাঁ, টাইম ডায়াগ্রামে টাইম থাকে উপরের দিকে, প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার থাকে ডান দিকে। এইখান থেকে আমরা একটা সুনির্দিষ্ট প্লাগ সেটিং এর জন্য আমরা যে টাইমটা পাই, সেই টাইমটাকে আবার আমরা কিন্তু টাইম সেটিং দিয়ে গুণ করি। তো টাইম সেটিং দিয়ে গুণ করলে সেটা যদি কম বা বেশি হয়, করেসপন্ডিং টাইম থেকে রিয়াল টাইমটা সেই অনুযায়ী কম বা বেশি হয়ে যায়। তাহলে সেই টাইম সেটিংটা এই যে যে লাইন বাসগুলি আছে তার মধ্যে যে রিলে আছে, সেইখানে ওভার কারেন্ট রিলেতে এটা 0.6 সেকেন্ডে সেট করা। আর এখানে ওভার কারেন্টে এইখানে আমার হচ্ছে 1-এ সেট করা। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে এই 1-এর চেয়ে 0.6 হচ্ছে কম, মানে হচ্ছে এখানে আগে আগে ট্রিপ করবে, এখানে আগে আগে ট্রিপ করবে সে আমার এইখানে এটার মধ্যে কোনো ফল্ট আছে, তো এই এই ট্রিপটা আগে হয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি সে ট্রিপ করতে না পারে, তাহলে তার কিছুক্ষণ পরে এটা ট্রিপ করে এই সবগুলিকে সেভ করবে। তো এই দিক থেকে চিন্তা করলে এই এর যে প্রোটেকশনটা, এটা হচ্ছে ব্যাকআপ প্রোটেকশন, আর এটা হচ্ছে প্রাইমারি প্রোটেকশন। তো এখানে এই দুটো জিনিসই কভার করতেছিলাম, একটা হলো ব্যাকআপ প্রোটেকশন আর একটা হচ্ছে প্রাইমারি প্রোটেকশন। এবং আজ থেকে 2 ক্লাস আগে কেউ একজন জিজ্ঞেস করছিল ডিলে কেন দেয়, এখন বুঝো ডিলে কেন দেয়। এই যে যে একটা 0.6 আর একটা হচ্ছে 1, এর মধ্যে যে 0.4 এর ডিফারেন্স আছে, দিস ইজ ডিলে। এখন এই ডিলেটা যদি আমি এখানে না দিয়ে রাখি, তাহলে একবারেই দুটো ট্রিপ করে যাবে। ডিলে যদি না দেই, তাহলে একবারে দুটো ট্রিপ করবে। যখন এখানে 0.6 আছে, এখানে 0.6 যদি দিয়ে দেই, তাহলে কোনো ব্যাকআপ থাকবে না, সঙ্গে সঙ্গে ট্রিপ করবে। এগুলি করার সময় আমরা সেটা চাই না, প্রয়োজন হলে ট্রিপ করবে, প্রয়োজন না হলে আর করবেই না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের 5 ধরনের ফাংশনাল রিলে এবং তার প্রোটেকশন স্কিম আমরা শেষ করলাম। আমাদের আর 5 মিনিট সময় আছে, এই সময়ের মধ্যে আহ, এই ডায়াগ্রামটা পেছন থেকে একটু রিপিট করে শেষ করে দিব, কারণ এই ধারণাটা ক্লিয়ার না হলে অনেকের এই যে গোলমাল লেগে যাবে। কারণ এইখানে যে আমরা আসছি, এর অনেক আগেই কিন্তু তোমাদের একদম প্রাথমিক লেভেলে কিন্তু জিনিসটা তখন বলেছিলাম। কাজেই এটা একটা বেসিক কোশ্চেনও বটে, যে প্রোটেকশনে কি আমার পিটি লাগে নাকি শুধু সিটি লাগে। এই দেখো পিটি, এই হলো সিটি। এইটা আমরা অতীতে পড়িয়েছি, কোথায় পড়িয়েছি আমি দেখাই দিই। ওকে, এই যে প্রোটেক্টিভ রিলের
প্রোটেক্টিভ গ্রিলের অনেক কিছু দেখিয়েছিলাম, তারপর এটা সিম্পল একটা ডায়াগ্রাম দেখিয়েছিলাম। এই ডায়াগ্রাম আরো কত জায়গায় দেখানো হয়েছে, এবং এটা সবসময়ই আসে। এটা এই যে মূল বাসবার, তার থেকে আমার হচ্ছে সার্কিট ব্রেকার, তার থেকে হচ্ছে আমার ফিডারের উপর ফল্ট হয়েছে। আমি সার্কিট ব্রেকার সিটি কারেন্ট ট্রান্সফরমার দিয়ে আমি এখানে ভোল্টেজটা নিলাম। ফল্ট হওয়ার আগে এখানে নর্মাল কারেন্ট আছে, রিলে কয়েলে আমার নর্মাল কারেন্ট আছে, নর্মাল কারেন্ট। সেই নর্মাল কারেন্ট ইজ নট এনাফ টু ট্রিপ দ্য কন্ট্যাক্ট। এটা সম্ভব না, নর্মাল কারেন্টের পক্ষে এটা করবে না। সে কারণে এই ট্রিপ কয়েলটা এনার্জাইজ হতে পারবে না, এটা ওপেন থাকায়। এরপর যখন ফল্ট হবে তখন এখানে মূল ফিডারে কারেন্ট বেড়ে যাবে, সিটিতে যথারীতি কারেন্ট বেড়ে যাবে। বেড়ে গেলে এখানে টান দিবে আরো জোরে, জোরে টান দিলে এটা আমার কন্ট্যাক্ট লেগে যাবে। লেগে গেলে এই ব্যাটারি ট্রিপ কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাবে। তো এখানে হিউজ একটা ফোর্স হবে, এই ফোর্স হচ্ছে টান দিয়ে এটাকে খুলে ফেলবে। তো এই কানেকশনের মধ্যে কোনো জায়গায় সিটি বলে কিছু কিন্তু নাই, সরি পিটি। কিন্তু আমি সাথে কিন্তু একটা এই ডায়াগ্রামটাও দেখিয়ে রাখছিলাম, এই যে দেখো দেখিয়ে রাখছিলাম যে দেয়ার ইজ অ্যানাদার স্কিম, সেটা হচ্ছে এই সার্কিট ব্রেকারে এই যে সিটি থেকে আমি নিলাম, আবার এদিকে পিটি থেকে ওই যে আমি নিলাম, এই যে পিটি থেকে নিলাম, পিটি থেকে নিলাম। তখন বলছিলাম যে এখানে পিটি থেকে কেন নিলাম, বা এই যে এখানে পিটিটা আরো ডিটেল দেখিয়েছিলাম যে পিটি থেকে নিলাম কেন নিলাম। তো আমার কানেকশন কি এইটা সঠিক, এটা নাকি এটা, এটা একই, এটা একটু ডিটেল আছে। এই যে এখানে যেমন পিটি কানেকশনটা পরিষ্কার বোঝা যায় না, এখানে যেমন বুঝতে পারছে। তো আজকে বুঝলাম যে বিষয়টা হচ্ছে যে যদি আমি শুধু ওভার কারেন্ট প্রোটেকশন চাই, আই ডোন্ট নিড এনি পিটি কানেকশন, দরকার নেই, আমার সিটি যথেষ্ট আমাকে ওই ওভার কারেন্ট প্রোটেকশন দেবে। কিন্তু আমি যদি ডিরেকশনাল কিছু চাই, তাহলে আমাকে অবশ্যই পিটি থেকে কানেকশন নিতে হবে, ডিরেকশনাল। আজকে ওটা শিখাই দিলাম যে এটা মনে রাখবে কিভাবে, যে শুধুমাত্র সিটি, সেখানে কারেন্ট থাকে, এসি থাকে, এসি পজিটিভ নেগেটিভ হয়, ইন্ডাকশন কয়েল কিছুই টের পায় না। আর ইন্ডাকশন কয়েল ওই নেগেটিভ কারেন্টও ইন্ডাকশন হয়, পজিটিভ কারেন্টও ইন্ডাকশন হয়, সব কারেন্টেই ওখানে ইন্ডাকশন হয়, কিছুতেই ওটার বোঝা যায় না। কিন্তু যখন আমি ডিরেকশন চাই, তখন কারেন্ট এবং ভোল্টেজ একসাথে মিলে ওখান থেকে আসলে ইন্ডাকশন প্রিন্সিপালে পাওয়ার মাপা যায়। আর পাওয়ার মাপতে গেলে পাওয়ারটাও পজিটিভ নেগেটিভ বিষয়টা আছে কস থিটার কারণে। তো সে তখন আসলে ডিরেকশনটা শো করে, এবং ওটা থেকে আমরা, তার মানে যে সমস্ত রিলেতে আমার কোনো কারণে ডিরেকশন দেখানো দরকার হবে, কোথায় কোথায় লাগে ডিরেকশন আগেই বলেছি যে আমার ওই ফিডারে অনেক সময় বাসের আগে ফল্ট হয়েছে না পরে ফল্ট হয়েছে, এটা ডিরেকশন অফ পাওয়ার ফ্লো থেকে আমরা সেটা বের করতে চাই না, যে ডিরেকশন অফ পাওয়ার ফ্লো কোন দিকে যাচ্ছে। তো ওইটা করতে গেলে তখন আমাকে ওখানে ওই রিলেগুলিতে আমার কানেকশন দিতে হবে, পিটি সিটি দুইটার। বাস, এনাফ। থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, তোমাদের এই যে অনেক ছাত্র রেজিস্টার, কিন্তু ক্লাসে দেখা যায় 30 জনের মতো এবারে যে আসো, তারপরে দেরি করলে হয়তো আর 10 জন বাড়ে। তো এই ক্লাসে একটু সিরিয়াস না হলে তোমার এটা কিভাবে হবে? ঠিক আছে, থ্যাংক ইউ।